দয়া করে আমার কাছে আসবেন না। নতুন বউয়ের কাছ থেকে এ কথা শুনে স্তব্ধ হয়ে গেল রৌদ্রুপ। বুকে সাহস নিয়ে একটু সামনে এগোতেই আবারও কাছ থেকে শুনতে পেল, দূরে থাকুন আমার থেকে, কাছে আসবেন না দয়া করে। রৌদ্রুপ থমকে গিয়ে তাকালো মেয়েটির দিকে। চোখের কোণে বিন্দু বিন্দু জল। মাথা নিচু করে বিছানার সামনে দাঁড়িয়ে আছে মেয়েটি। রৌদ্রুপ মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালো। মেয়েটি ভয় পেয়ে পিছনে সরে গেল। রৌদ্রুপ আরও এক হাত সামনে গিয়ে দাঁড়ালো। মেয়েটি মাথা নিচু করে 2 হাত পেছনে সরে দাঁড়ালো। মেয়েটির চোখ থেকে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে নিচে পড়ছে। রৌদ্রুপ মেয়েটির থুতনিতে হাত রেখে শান্ত গলায় বলল, ভয় পাচ্ছ কেন? তোমার কি বিয়েতে মত ছিল না? রৌদ্রুপ বেশ কিছুক্ষণ অপেক্ষা করেও অপর প্রান্তের মানুষটির কাছ থেকে কোনো জবাব পেল না। নিজের কাঙ্ক্ষিত মানুষটির কাছ থেকে জবাব না পেয়ে ব্যর্থ হয়ে রৌদ্রুপ মেয়েটির সামনে থেকে সরে গেল। মনে মনে নিজেকে বারবার প্রশ্ন করতে লাগল, কেন মেয়েটি তার সাথে কথা বলছে না? সে কি এই বিয়েতে রাজি ছিল না? কিন্তু কোনো জবাব খুঁজে পেল না রৌদ্রুপ। এই মুহূর্তে মেয়েটিকেও কিছু জিজ্ঞেস করা সম্ভব নয়। মেয়েটি প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছে রৌদ্রুপকে। মেয়েটির ভীতিগ্রস্ত চেহারা এখনও রৌদ্রুপের চোখে ভেসে বেড়াচ্ছে। হাত মুখ ধুয়ে এসে বিছানায় বসে পড়ল রৌদ্রুপ। আজ সারাটা দিন বেশ ধকল গিয়েছে। আজ নয়, 1 সপ্তাহ যাবতই এমনটা হচ্ছে। রৌদ্রুপের বিয়েটা আজ অনুষ্ঠিত হলেও আত্মীয়স্বজন 1 সপ্তাহ যাবৎ তাদের বাড়িতে অবস্থান করছে। রৌদ্রুপ প্রথমে একটু দ্বিমত করেছিল এই ব্যাপারটায়, কিন্তু পরে অবশ্য মামাতো চাচাতো ভাই বোনেদের আড্ডা, মজা, হুড়োহুড়ি দেখে আর কিছু বলেনি। রৌদ্রুপ ক্লান্তি মাখা শরীর নিয়ে ঘরে প্রবেশ করল। বিছানার উপরে দৃষ্টিপাত হতেই আবার সেই মেয়েটিকে দেখতে পেল। রৌদ্রুপ এবার ধীর পায়ে মেয়েটির দিকে এগিয়ে গেল। মেয়েটি রৌদ্রুপকে তার অগ্রসর হতে দেখতেই মাথা নিচু করে ফেলল। রৌদ্রুপ বিছানায় বসে মেয়েটির দিকে তাকিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করল। মেয়েটি তো জানিয়েছিল সে এই বিয়েতে রাজি, তাহলে এখন এমন অদ্ভুত আচরণ করছে কেন? রৌদ্রুপ মনে মনে নানা প্রশ্নের কথামালা বুনতে শুরু করল। মেয়েটি এবার বিছানা থেকে উঠে দাঁড়াল। রৌদ্রুপের দিকে তাকিয়ে বলল, আমার জিনিসপত্রগুলো কোথায়? রৌদ্রুপ হঠাৎ মেয়েটির গলার কণ্ঠস্বর শুনে একটু চমকে গেল। মেয়েটির দিকে তাকাতেই মেয়েটি তার রৌদ্রুপের দিক থেকে দৃষ্টি সরিয়ে নিল। রৌদ্রুপ মেয়েটির দিকে এগিয়ে গেল। আলমারির দিকে আঙুল দেখিয়ে বলল, এখানে আছে সবকিছু, আমি গুছিয়ে রেখেছি। মেয়েটি এবার দ্রুত গতিতে রৌদ্রুপের সামনে থেকে সরে গেল। রৌদ্রুপ অবাক দৃষ্টিতে মেয়েটির কার্যকলাপ সমূহ দেখতে শুরু করল। মেয়েটি আলমারি খুলে নিজের জিনিসপত্র বের করল। এরপরই অগ্রসর হল ওয়াশরুমের দিকে। রৌদ্রুপ তীক্ষ্ণ দৃষ্টিতে সবকিছু খেয়াল করল। মেয়েটিকে এত রহস্যময়ী লাগছে কেন তার? বিয়ের আগে কথাও হয়েছিল মেয়েটির সাথে, দেখা সাক্ষাৎ হয়েছিল, তবে শুধু 3 বার। এরপরে তো বিয়েটাই হয়ে গেল। রৌদ্রুপ মেয়েটিকে কয়েকবার জিজ্ঞেস করেছিল তার এই বিয়েতে মত আছে কিনা। মেয়েটি মাথা নাড়িয়ে নিজের সম্মতির কথা জানিয়েছিল। তবে এখন এমন আচরণের কারণ কি? নেহাতি পরিবারের চাপে পড়ে বিয়েটা করেছে, নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? রৌদ্রুপ এসব ভাবতে ভাবতেই খেয়াল করল মেয়েটি ওয়াশরুম থেকে বের হয়ে এসেছে। সদ্য ফুটে ওঠা নিষ্পাপ ফুলের মতো লাগছে মেয়েটাকে। কিন্তু আচার আচরণের দিক থেকে মেয়েটা মোটেও নিষ্পাপ না। আসার পর থেকে একটা কথাও বলেনি রৌদ্রুপের সঙ্গে। বিয়ের অনুষ্ঠানেও একদম চুপচাপ বসেছিল। রৌদ্রুপ টুকটাক কথা বললেও মেয়েটা যে রৌদ্রুপের সাথে কথা বলতে আগ্রহী না, সেটা তার চোখে মুখে জানান দিচ্ছিল। তাই বাধ্য হয়ে রৌদ্রুপও আর কথা বাড়ায়নি, চুপচাপই বসেছিল। মেয়েটি হেঁটে এসে বিছানায় বসে পড়ল। বালিশ ঠিকঠাক জায়গায় রেখে শুয়ে পড়ল। তারই সামনে যে রৌদ্রুপ বসে আছে সেটার দিকে খেয়ালই করল না। রৌদ্রুপ এবার একটু অসন্তুষ্ট বোধ করল। নিজেও বালিশ ঠিক করে মেয়েটির পাশে শুয়ে পড়ল। পাশ ফিরে শুয়েই মেয়েটির দিকে তাকালো। মেয়েটি রৌদ্রুপকে এভাবে তার পাশ ফিরে শুতে দেখেই বেশ ইতস্তত বোধ করল। রৌদ্রুপের সাথে চোখাচোখি হতেই ওপাশ ফিরে শুয়ে পড়ল। রৌদ্রুপের এবার মনক্ষুণ্ণ হল, এটা কেমন আচরণ? ভদ্রতার বুঝি এতই অভাব? রৌদ্রুপও এবার ওপাশ ফিরে শুয়ে পড়ল। দুটি একত্রে একসঙ্গে একই বিছানায় শুয়ে আছে, কিন্তু তাদের মধ্যে ঘোর দূরত্ব। এই দূরত্বের পরিধি যে পরিমাপ করা যায় না। সকালে রৌদ্রুপ ঘুম থেকে উঠে দেখল মেয়েটি তার পাশে নেই। রৌদ্রুপ ফ্রেশ হতে ওয়াশরুমের দিকে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়েই দেখল মেয়েটি তার টেবিলের ওপরে কফির কাপ রাখছে।
রৌদ্রুপ দ্রুত পায়ে মেয়েটির সামনে এগিয়ে গেল। মেয়েটির সামনে গিয়ে তাকে বলল। কফিটা কি তুমি বানিয়েছ? মেয়েটি রৌদ্রুপের দিকে চোখ তুলে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল। জি। মেয়েটি এবার দ্রুত পায়ে সেখান থেকে প্রস্থান করার উদ্দেশ্যে হাঁটা শুরু করল। রৌদ্রুপ পেছন থেকে মেয়েটার হাত চেপে ধরল। অস্ফুট কণ্ঠে রৌদ্রুপ বলে উঠল। তারা। মেয়েটি যেন কিছুটা আটকে উঠল, তবু পেছন ফিরে তাকালো রৌদ্রুপের দিকে। রৌদ্রুপ আবার উচ্চারণ করল। তারা। রৌদ্রুপের সামনে থাকা মেয়েটি এবার জবাব দিল। জি বলুন। রৌদ্রুপ সামান্য চমকে উঠল, মেয়েটির হাত ছেড়ে দিয়ে বলল। কিছু না তারা, তুমি যাও তারা। তারার হাত রৌদ্রুপ ছেড়ে দিল। তারা ছোট ছোট পা ফেলে ঘরের বাইরে চলে গেল। রৌদ্রুপ দুপুরের খাবার খেতে নিচে এলো। টেবিলের সামনে রৌদ্রুপের মা রুবি আক্তার দাঁড়িয়ে আছেন, সাথে দাঁড়িয়ে আছে তারা। রৌদ্রুপের বাবা আনহাব হোসেন ও টেবিলে বসে আছেন। রৌদ্রুপ হাত ধুয়ে এসে টেবিলে বসতে বসতে বলল। বাসার মেহমান কোথায়? বাসা তো ফাঁকা ফাঁকা লাগছে কেন? রুবি টেবিলের ওপরে পানির গ্লাস রেখে বলল। সকালে চলে গেছে সবাই। আমি অনেকবার বলেছিলাম আরও কয়েকটা দিন থেকে যেতে, শুনল না কেউ। সকালে ঘুম থেকে উঠে দেখি সবাই ব্যাগ প্যাকিং করছে চলে যাওয়ার জন্য। রৌদ্রুপ আর কিছু বলল না। মনে মনে রৌদ্রুপ একটু খুশিই হলো। বাসায় এত মানুষের আনাগোনা ভালো লাগে না। বাসা থাকবে নিরিবিলি নিস্তব্ধ। এত হইহুল্লোড় কতদিন সহ্য করা যায়? রৌদ্রুপ বিসমিল্লাহ বলে খাবার খাওয়া শুরু করল। তারা অবশ্য টেবিলের সামনে দাঁড়িয়েছিল। পরে রৌদ্রুপের বাবা আনহাফ তারাকেও খাবার খেতে বসিয়ে দিয়েছে। কেউ খাবে, কেউ পরিবেশন করবে, এটা কেমন কথা? যার যা প্রয়োজন সে সেটা নিয়ে খাবে। সবাই সমান ক্ষুধার্ত, অতএব সবাই একসঙ্গে বসে খাবে। রৌদ্রুপের মা রুবি আক্তার খাবার টেবিলে রৌদ্রুপকে বললেন। বলো তো বাবা, আজকে রান্না কে করেছে? রৌদ্রুপ রুবি আক্তারের দিকে তাকালো একবার, আরেকবার তাকালো তারার দিকে। তারা চুপচাপ মাথা নিচু করে খাচ্ছে। বোঝা যাচ্ছে এখন তার মনোযোগ শুধু খাবারের দিকে। রৌদ্রুপ মায়ের দিকে তাকিয়ে বলল। তুমি কিংবা তারা? তারা হঠাৎ চমকে উঠে রৌদ্রুপের দিকে তাকালো, তবে সেটা রৌদ্রুপের দৃষ্টি অগোচর হল না। রৌদ্রুপকে অবাক করে দিয়ে রুবি বললেন। আজকে তোমার বাবা রান্না করেছে। ভালো হয়েছে কিন্তু খাবারটা। এই কয়েক উপলক্ষে অনেক খাটাখাটনি করতে হয়েছে। তোমার মায়ের শরীরটা বেশি ভালো না, তাই ভাবলাম আমি নিজেই রান্না করি। রৌদ্রুপ খাবারের দিকে তাকিয়ে বলল। ভালো করেছে বাবা, মায়ের একটু বিশ্রাম নেওয়া হলো। খাওয়ার টেবিলে নানা রকম হাসি ঠাট্টা মজা আনন্দ চলল। রৌদ্রুপ খাওয়া দাওয়া শেষ করে হাত ধুয়ে যখন উঠে যাচ্ছিল, তখন রুবি আক্তার পেছন থেকে রৌদ্রুপকে ডাক দিলেন। রৌদ্রুপ মায়ের ডাক শুনে থেমে গেল। রুবি তারার সামনেই রৌদ্রুপকে বললেন। ঢাকায় কবে ফিরে যাচ্ছ বাবা? কালকে সকালে রওনা দেবো ভাবছে। রুবি আক্তার মুখটা একটু অন্ধকার করে ফেললেন। রৌদ্রুপ এবার মায়া কঞ্চে বললেন। আর কয়েকটা দিন থেকে যাও বাবা। আমার ছুটি শেষ মা, অফিস থেকে কল আসছে বারবার, আর থাকতে পারবো না। তারাকে নিয়ে কিছুদিন পরপর চলে এসো কিন্তু। রৌদ্রুপ মুচকি হেসে তারার দিকে তাকিয়ে জবাব দিল। আচ্ছা মা। রৌদ্রুপকে এভাবে নিজের দিকে তাকাতে দেখে তারার বেশ অস্বস্তি হল। তারা রৌদ্রুপের দিকে না তাকিয়ে অন্যদিকে দৃষ্টিপাত করল। রৌদ্রুপ বিষয়টা বুঝতে পেরে তারার দিক থেকে চোখ ফেরিয়ে নিল। রাতে রৌদ্রুপ ঘরে ঢুকতেই দেখল তারা ঘরে নেই। রৌদ্রুপ চমকে এদিক ওদিক তাকালো, কোথাও নেই মেয়েটা। গেল কোথায় তাহলে? রৌদ্রুপ ধীর পায়ে নিঃশব্দ পদক্ষেপে বারান্দার দিকে অগ্রসর হল। বারান্দার সামনে গিয়ে বারান্দার দরজায় হালকা করে টোকা দিয়ে বলল। আসতে পারি কি? তারা নিজের গায়ের শাড়িটা ঠিক করে জবাব দিল। জি আসুন। রৌদ্রুপ বারান্দায় প্রবেশ করেই তারাকে উদ্দেশ্য করে বলল। বারান্দায় আসার অনুমতি পেলাম তাহলে? তারা রৌদ্রবের কথা শুনে তাচ্ছিল্যকর হাসি দিয়ে বলল। আপনার বাড়ি, আপনার ঘর, আপনি আসবেন, এতে আমার অনুমতি কি দরকার? যখন ইচ্ছে ঢুকে পড়বেন। প্রত্যেকটা মানুষের প্রাইভেসি কিংবা গোপনীয়তা থাকে, তাই আমি চেষ্টা করি সেটা মেনে চলার। তাতে তোমার সমস্যা হলেও আমার কিচ্ছু করার নেই। আমি বারবার তোমাকে লজ্জায় ফেলতে চাই না। তারা আর মুখে কিছু বলল না, নীরবতা দিয়ে নিজেকে ঘিরে ফেলল। রৌদ্রুপ নীরব কণ্ঠে তারাকে বলল। প্যাকিং করা শেষ? তারা জিজ্ঞাসুক দৃষ্টিতে রৌদ্রবের দিকে তাকালো, ছোট করে বলল। কিসের প্যাকিং? ঢাকা যাব সেজন্য। তারা কিছু বুঝতে না প্রশ্নোত্তর কণ্ঠে রৌদ্রুপকে বলল। কেন?
হঠাৎ ঢাকায় কেন যাবেন? আমি তো ঢাকায় থাকি, মানে চাকরির সূত্রে ঢাকা থাকা হয় আর কি। এখানে শুধু বাবা মা থাকে, তবে আমি ছুটি পেলেই কিছুদিন পর পর চলে আসি এখানে। হুম। রৌদ্রুপ হঠাৎ বারান্দার গ্রিল হতে চাঁদের দিকে তাকালো। চাঁদের দিকে তাকিয়ে বলল, আজকের চাঁদটা কত সুন্দর, পুরো তোমার মতো। তারা চমকে উঠল রৌদ্রুবের কথা শুনে। চমকে উঠে প্রথমে চাঁদের দিকে তাকালো, এরপর তাকালো রৌদ্রুবের দিকে। রৌদ্রুবের দিকে তাকিয়েই তারা মোলেন হেসে বলল, কিন্তু আমি তো চাঁদ না। সকালবেলা ঘুম থেকে উঠে বসল রৌদ্রুপ। আশেপাশে তাকিয়ে দেখল তারা আয়নার সামনে এক ঘোরে তাকিয়ে আছে। রৌদ্রুপ দেয়ালে থাকা ঘড়িটার দিকে একবার তাকালো, এরপর ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে ফিরে এসে নিচে নাস্তা করতে চলে গেল রৌদ্রুপ। আনহাফ হোসেন সকালের নাস্তা খেয়ে অফিসে উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে গেছেন। রৌদ্রুপ নাস্তার টেবিলে বসে নিজে সবকিছু বেড়ে খেয়ে নিল। রুবি রান্নাঘর থেকে ছেলেকে দেখতে পেয়ে খাবার টেবিলের সামনে এসে বসল। রৌদ্রুপ মায়ের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। রুবি স্নেহসুলভ দৃষ্টিতে ছেলের দিকে তাকালেন। আলতো করে ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করলেন। রৌদ্রুপ আরামে চোখ বন্ধ করে ফেলল। রুবি স্পষ্ট গলায় ছেলেকে বললেন, রৌদ্রুপ বাবা আমার, যে মেয়েটা নিজের সবকিছু ঠেলে তোমার জন্য চলে এসছে, কখনো কষ্ট দিও না বাবা, মানিয়ে গুছিয়ে থেকো ওর সাথে। তারা মেয়েটা যথেষ্ট ভদ্রসভ্য, তাকে তার যথাযথ মর্যাদা দেবে। সংসার তার আর একার না, তুমিও হাতে হাতে সাহায্য করবে। সবকিছু ওর একার ওপরে ছেড়ে দেবে না। তারা মেয়েটার হয়তো প্রথম প্রথম তোমার সাথে মানিয়ে গুছিয়ে থাকতে একটু কষ্ট হবে, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি খেয়াল রেখো ওর। রৌদ্রুপ মায়ের কথায় মাথা নাড়ল, যার অর্থ সে বুঝতে পেরেছে সব। রুবি তারাকেও জোরে একটা ডাক দিলেন। তারা সামনে এসে দাঁড়াতেই তারাকে নিয়ে পাশের ঘরে চলে গেলেন। তারার সাথে একান্তে কিছু কথা বলতে শুরু করলেন রুবি। তারা রুবির পাশে বসে চুপচাপ মনোযোগ দিয়ে সব শুনতে শুরু করল। রৌদ্রুপ খাওয়া দাওয়া শেষ করে রেডি হলো। তারা রৌদ্রুপের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। রৌদ্রুপ হাত ইশারায় তারাকে থামতে বলল। তারা থেমে গেল। রৌদ্রুপ তারার সামনে গিয়ে আলতোভাবে বলল, দেরি হওনি এখনো? তারা প্রশ্নোত্তর দৃষ্টিতে রৌদ্রুপের দিকে তাকালো। রৌদ্রুপ গলা খাকারি দিয়ে বলল, বের হব আমরা, এখান থেকে ঢাকা যেতে সময় লাগবে অনেক। এখন বের না হলে পারো পৌঁছাতে পৌঁছাতে দেরি হয়ে যাবে। বাসের জানালার সিটটায় হেলান দিয়ে তারা। তীব্র বাতাসের বেগে বারবার চোখ বন্ধ হয়ে আসছে তারার। রৌদ্রুপ একমনে বাইরের দিকে তাকিয়ে আছে। অতীত বর্তমানের বিনিসুতোয় নিজেকে পর্যবেক্ষণ করছে। হঠাৎ রৌদ্রুপের চক্ষুদয় তারার দিকে পর্যবেক্ষণের দৃষ্টিতে তাকালো। তারা বাসের সামনে সিটের ওপরে হাত রেখে ঘুমিয়ে পড়েছে। জানালার কাচের দিকটায় হালকাভাবে মাথা পাশ করে রেখেছে তারা। রৌদ্রুপ এক হাত বাড়িয়ে আলতোভাবে তারার মাথার পাশটা ধরে রাখল। ওভাবে জানালার কাচে মাথা দিয়ে ঘুমানো ঠিক না। বাসের ঝাঁকিতে জানালার কাচে মাথা বাড়ি খেয়ে দুর্ঘটনা ঘটতে পারে। রৌদ্রুপ জানালা দিয়ে খেয়াল করল এখন কোথায় অবস্থান করছে বাসটি। রৌদ্রুপ এবার তারাকে আলতোভাবে ডাকল। তারা তারা ঘুমো ঘুমো চোখে রৌদ্রুপের দিকে তাকালো। রৌদ্রুপ তারাকে তাকাতে দেখে বলল, আমরা এসে পড়েছি, আস্তে আস্তে উঠো, এবার সামনে নেমে পড়ব। রৌদ্রুপের কথা শুনে তাড়াতাড়ি তারা ঠিকঠাক হয়ে বসল। রৌদ্রুপ তারার মাথা থেকে খুব সাবধানে হাতটা সরিয়ে নিল। তারা এতক্ষণ বাসের সিটে হেলান দিয়ে বসলেও এবার সোজা হয়ে বসল। তারা জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। রৌদ্রুপ নিজের সিট ছেড়ে দাঁড়ালো। তারাকে উদ্দেশ্য করে বলল, সাবধানে এসো আমার সাথে, চলে এসেছি আমরা। তারা খুব সতর্কভাবে নিজের শাড়ি আঁচল ধরে নামল বাস থেকে। রৌদ্রুপ তারার হাত ধরে রাস্তা পার হলো। তারার হাত ধরায় তারা বারবার রৌদ্রুপের দিকে তাকাচ্ছিল। রৌদ্রুপ সেদিকে খেয়াল না করে খুব সাবধানে তারাকে নিয়ে রাস্তা পার হলো। রৌদ্রুপের সাথে রৌদ্রুপের ফ্ল্যাটে ঢুকল তারা। রৌদ্রুপের ফ্ল্যাটে ঢুকতেই ড্রয়িং রুম সামনে পড়ে, তারপর এক এক করে বাকি ঘরগুলো। তারা ছোট ছোট পা ফেলে ড্রয়িং রুমে প্রবেশ করল। ড্রয়িং রুমে বিশাল বড় একটা ছবি টাঙানো।
একটা রক্তিম বর্ণের আকাশের মধ্যে বড় একটা চাঁদ উঠেছে। তারা কৌতূহলী চোখে ছবিটা খেয়াল করল। রক্তিম আকাশে চাঁদ। যে এই ছবিটা এঁকেছে তার কল্পনা শক্তি খুব তীক্ষ্ণ, এটা নিশ্চিত। না হলে এত সুন্দর একটা ছবি যে কেউ আঁকতে পারবে না। তারা ছবিটার নিচে রৌদ্রূপের একটা সাইন দেখতে পেল। তারা অবিশ্বাস্য ভঙ্গিতে সাইনটা আবার দেখল। ছবিটার রৌদ্রূপ সত্যি রৌদ্রূপের আঁকা, সাইনটাও রৌদ্রূপের। রৌদ্রূপের সেদিনও আর অফিস যাওয়া হলো না। বাড়ি ফিরতে ফিরতে খুব দেরি হয়ে গিয়েছিল, তাই বলা যায় রৌদ্রূপের আরেকটা দিনও অফিস কামাই গেল। সেদিন বাইরে থেকে নিজের জন্য আর তারার জন্য খাবার এনেছিল রৌদ্রূপ। সেটাতে দুজনের বেশ হয়ে গেছে, আলাদা করে আর রান্নাবান্নার ঝামেলা পোহাতে হয়নি। রৌদ্রূপ সকালে ঘুম থেকে উঠল অ্যালার্মের শব্দে। রৌদ্রূপ ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরে তারারও ঘুম ভেঙে গেল। আর মোড়া ভাঙতে ভাঙতে বিছানা থেকে উঠল তারা ঝাপসা চোখে খেয়াল করল রৌদ্রূপ ড্রেসিং টেবিলের সামনে রেডি হচ্ছে। তারা চুলের খোপা বেঁধে ওয়াশরুমে চলে গেল। তারা ওয়াশরুম থেকে বের হয়ে টাওয়াল দিয়ে মুখ মুছল। রৌদ্রূপ হাতঘড়ি পড়তে পড়তে তারাকে বলল, রান্না করতে পারো? জি না। আমি শিখিয়ে দেবো তোমাকে। আমার থেকে রান্না শেখার পর তোমাকে কিন্তু রান্না করতে হবে, তখন আবার আলসেমি করতে পারবে না। তারা নিশ্চুপভাবে দাঁড়িয়ে রইল। রৌদ্রূপ তারার দিকে একবার তাকালো, এরপর নিজের কাজে আবার মন দিল। তারা ব্যাগ থেকে নিজের জিনিসপত্র বের করতে শুরু করল। নিজের হাতে একটা শাড়ি নিয়ে রৌদ্রূপকে উদ্দেশ্য করে বলল, আজকেও কি আমায় শাড়ি পরতে হবে? রৌদ্রূপ তারার কথা শুনে অবাক হওয়ার ভঙ্গিতে বলল, তোমাকে শাড়ি পরতে কে বলেছে? বিয়ের সময় আত্মীয় স্বজনরা বলেছিলেন যে বিয়ের পর বেশ কিছুদিন নাকি শাড়ি পরতে হয়, সেই জন্যই আপনাকে বললাম। নিজের ইচ্ছাটাকে একটু প্রাধান্য দিতে শেখো। তুমি তোমার ইচ্ছাকে সম্মান না দিলে আর কে দেবে বলো? তারা নির্বিকার ভঙ্গিতে রৌদ্রূপের দিকে দৃষ্টিপাত করল। রৌদ্রূপের কথার ইঙ্গিত বুঝতে পেরে নিজের হাতে থাকা শাড়িটা সেখানেই রেখে দিল। ব্যাগ থেকে একটা সেলোয়ার কামিজ বের করে হাতে গুজে নিল। এরপর টাওয়ালটা নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। রৌদ্র বাসার গেটটা হালকা করে লাগিয়ে দিয়ে বাইরে বের হলো। তারার জন্য দুপুরের খাবার কিনে আবার বাড়িতে ফেরত এলো। খাবারটা টেবিলে রেখে আবার রুমের দিকে পা বাড়ালো। রুমের সামনে গিয়ে রুমের দরজায় হাত উল্টো পিঠের নখ দিয়ে করাঘাত করল। তারা শব্দ করে বলল, জি আসুন। টেবিলে তোমার দুপুরের খাবার রাখা আছে, সময় মতো খেয়ে নিও। নিজের খেয়াল রেখো। আমি বের হচ্ছি এখন। নাস্তাও রাখা আছে টেবিলে, খেয়ে নিও। এখন গেটটা লাগিয়ে দাও। রৌদ্রূপ তারাকে কথাগুলো বলে এবার সামনের দিকে সোজা হাঁটা শুরু করলো। তারাও রৌদ্রূপের পিছু পিছু হাঁটছিল। রৌদ্রূপ বাড়ি থেকে বের হয়ে যেতেই নাস্তার টেবিলে বসে নাস্তা করল তারা। ফ্ল্যাটের প্রতিটা কোণা ঘুরে ঘুরে দেখল। পুরো বাসা ভর্তি দেয়ালে ফ্রেম করা ছবি টানানো। খুব নিখুঁতভাবে প্রতিটা ছবি ফুটিয়ে তোলা হয়েছে, যেন একেবারে স্বচ্ছ, একেবারে জীবন্ত। সন্ধ্যা 7টা নাগাদ রৌদ্রূপ অফিস থেকে বাড়ি ফিরে এলো। কলিং বেলার শব্দ পেতেই তারা গেট খুলে দিল। রৌদ্রূপ দুহাত ভর্তি বাজারের ব্যাগ নিয়ে ঘরে প্রবেশ করল। বাজারের ব্যাগগুলো রান্নাঘরে রেখে রৌদ্রূপ রুমে ঢুকল। তারা আর চোখে রৌদ্রূপের দিকে তাকালো। রৌদ্রূপ শার্টটা খুলে গায়ে টি শার্ট জড়ালো। রৌদ্রূপের উত্তপ্ত শরীরে যেন দাউ দাউ করে আগুন জ্বলছে। রৌদ্রূপ টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। ওয়াশরুমে ঢুকে ঝর্ণাটা অন করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল রৌদ্রূপ। শরীরটা এবার একটু ঠান্ডা লাগছে। টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলো রৌদ্রূপ। তারা রৌদ্রূপকে দেখে বিছানা থেকে উঠে দাঁড়ালো। রৌদ্রূপ টাওয়ালটা বারান্দায় শুকাতে দিয়ে রান্নাঘরের দিকে অগ্রসর হলো। তারা রৌদ্রূপের পিছু পিছু ছুটল। ছুরি দিয়ে লেবু কাটল রৌদ্রূপ। এরপর কড়কড়ে ঠান্ডা পানি দিয়ে লেবুর শরবত বানালো। শরবত দুটো গ্লাসে ঢেলে তারার দিকে একটা গ্লাস বাড়িয়ে দিল। তারা হাত বাড়িয়ে রৌদ্রূপের হাত থেকে শরবতের গ্লাসটা নিল। রৌদ্রূপ এবার নিজের গ্লাসে ঠোঁট ছোঁয়ালো। তারা লেবুর শরবতের গ্লাসে ছোট্ট একটা চুমুক দিল। চুমুক দিয়ে চোখ বন্ধ করল তারা। এমন তীব্র গরমের দিনে ঠান্ডা শরবত পেয়ে শুকরিয়া আদায় করল তারা। রৌদ্রূপ বাজারের ব্যাগ থেকে এক এক করে সব বাজার বের করল। একা হাতে সব সবজি কুটো বাছা করে রান্না করে বসালো। তারা নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল। ছেলে মানুষও একটু সুন্দর করে রান্না করতে পারে? অতি উত্তেজনায় তারা রৌদ্রূপকে উদ্দেশ্য করে বলল, এত সুন্দর করে রান্না কার কাছ থেকে শিখেছেন? নিজ ইচ্ছায় শিখে নেই, প্রয়োজনের খাতিরে সবই করতে হয়। রান্নাটাও সেভাবে শেখা হয়েছে। এখানে তো আমি একাই থাকতাম, রান্নাবান্না করে দেওয়ার মতো কোনো মানুষ ছিল না। বাধ্য হয়ে নিজে একটু একটু করে শিখেছে। তারা রৌদ্রূপের কথা শুনে মুখে কিছু বলল না। আবারও রৌদ্রূপের রান্না দেখার দিকে মনোযোগ দিল। মাঝরাতে বিছানায় নিজেকে একা আবিষ্কার করল রৌদ্রূপ। তারা কোথায় গেল? রৌদ্রূপ আতঙ্কিত দৃষ্টিতে চারপাশে তাকালো। এক লাফে বিছানা থেকে নেমে তারাকে খুঁজতে শুরু করল।
কিন্তু তারা কোথাও নেই। পাশের রুমে বারান্দার দরজাটা হালকা করে খোলা। রৌদ্রুপ ধীর পায়ে বারান্দার সামনে গিয়ে দাঁড়ালো। তারা জানালার গ্রিলের মাথা ঠেকিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। মুখে বিড়বিড় করে কি যেন বলছে। রৌদ্রুপ দরজায় জোরে একটা আওয়াজ করল। আওয়াজ পেয়ে তারা চমকে উঠল। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছল। রৌদ্রুপ উদ্বিগ্ন দৃষ্টিতে তারার দিকে তাকালো। রৌদ্রুপ বড় বড় পা ফেলে বারান্দায় প্রবেশ করল। আকাশে বিশাল একটা চাঁদ ভেসে রয়েছে। রৌদ্রুপ বারান্দায় প্রবেশ করেই তারাকে বলল, এত রাতে এখানে দাঁড়িয়ে আছো, ঘুমাবে না? জি, এক্ষুনি যাচ্ছি। তারা চলে যেতে চাইলে রৌদ্রুপ পেছন থেকে তারার হাত ধরে ফেলল। তারা আতঙ্কিতভাবে রৌদ্রুপের দিকে তাকালো। রৌদ্রুপ শান্ত দৃষ্টিতে বলল, বাড়ির জন্য মন খারাপ করছে? রেখে আসবো তোমাকে তোমার বাড়িতে কদিনের জন্য? তারা রৌদ্রুপের কথা শুনে পিলে চমকে উঠল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, না, কিছু হয়নি আমার, আমি কোথাও যাব না। রৌদ্রুপের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে চলে গেল তারা। রৌদ্রুপ হতবম্ব হয়ে তারাকে দেখল। এক এক সময় এক এক রকম আচরণ মেয়েটার। এত অদ্ভুত কেন মেয়েটা? সকালে রৌদ্রুপ অফিসের জন্য বের হওয়ার সময় তারাকে ঘুম থেকে জাগালো। তারা ঘুম থেকে উঠে গেট লাগিয়ে এসে গোসল সেরে নিল। তারা ধীর পায়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। মুখখানা নক্তরাঙা, চোখমণি স্থির। তারা আয়নার সামনে গিয়ে নীরব কণ্ঠে বলল, এই দাগ কি কখনো বুঝবে না? আয়না একটি জড় বস্তু, তাই আয়নার কাছে তারার প্রশ্নের কোনো উত্তর নেই। তারা আয়নার কাছে তার প্রশ্নের উত্তর না পেয়ে বারান্দার দিকে এগিয়ে গেল। বড় একটা কাঠের চেয়ার নিয়ে বিছানার দিকে এগিয়ে গেল তারা। বিছানার উপরে কাঠের চেয়ারটা রেখে চেয়ারের ওপরে উঠে ফ্যানের মধ্যে একটা রশি বাঁধল তারা। রশির ভেতরে নিজের গলাটাকে খুব সাবধানে ঢুকিয়ে দিল। আলতোভাবে চেয়ারটাকে ফেলে দিল। তারার মুহূর্তেই দম বন্ধ হয়ে এলো। বাঁচার জন্য ছটফট করতে শুরু করল তারা। অনেকক্ষণ ধস্তাধস্তির পর নিচে আছড়ে পড়ল সে। না, এবারও প্রাণে বেঁচে গেছে তারা, কিছু হয়নি তার। সন্ধ্যাবেলা রৌদ্রুপ অফিস থেকে ফিরেই আর চোখে তারার গলার দিকটা খেয়াল করল। লাল হয়ে আছে গলার পাশটা। মনে হচ্ছে কেউ ফাঁস দিয়ে ধরেছে। রৌদ্রুপ তারার গলায় হাত দিয়ে বলল, কি হয়েছে এখানে? জায়গাটা তো লাল হয়ে আছে যে। গলায় ওড়না জড়িয়ে বিকেলে ঘুমিয়ে গিয়েছিলাম, তাই হয়তো এমনটা হয়েছে। রৌদ্রুপের তারার কথা বিন্দুমাত্র বিশ্বাস হলো না। ওড়নার দাগ আর রশির দাগ সম্পূর্ণ আলাদা। গলায় ফাঁস দিয়ে কেউ মারা গেলে এভাবেই দাগ বসে যায়। রৌদ্রুপ তারাকে মুখে কিছু বলল না, তবে মনের দিক থেকে সন্দেহের প্রথম তালিকায় তারাকে রাখল। তারার কাজকর্ম, কথাবার্তা সবটাই কেমন যেন অস্বাভাবিক। প্রথম প্রথম রৌদ্রুপের মনে হতো হয়তো তারা সবকিছু মানিয়ে গুছিয়ে নিতে পারছে না, তাই এমন আচরণ করছে। কিন্তু এখন ঘটনার মোড় অন্যদিকে ঘুরে যাচ্ছে। কি হচ্ছে আসলে? কেমন একটা রহস্যের গন্ধ পাচ্ছে রৌদ্রুপ। বাসা ভর্তি এত সুন্দর সুন্দর ছবি, এগুলো আপনি এঁকেছেন? তারা প্রশ্নোত্তর গলায় জিজ্ঞেস করল। রৌদ্রুপ হালকা গলায় বলল, হুম। আপনার কল্পনা শক্তির প্রশংসা না করলেই নয়, প্রত্যেকটা ছবি অসম্ভব সুন্দর। আমি ছবিগুলো দেখে প্রথমে বিশ্বাসই করতে পারিনি এগুলো আপনার ছবি, আপনার আঁকা। রৌদ্রুপ তারার কথায় মিষ্টি হাসল। তারা একটু থেমে আবার বলল, আপনি তো খুব সুন্দর ছবি আঁকতে পারেন, আমার একটা ছবি এঁকে দেবেন? কখন লাগবে? আপনার যখন ইচ্ছে হবে তখন না হয় আঁকবেন আমায়। রৌদ্রুপ প্রত্যুত্তরে আর কোনো কথা বলল না। তারা রৌদ্রুপের সামনে থেকে সরে গেল। স্বাভাবিকভাবেই রাতটা পার হলেও রৌদ্রুপের মন থেকে তারার প্রতি সন্দেহ এক ফোঁটাও কমল না। সন্দেহের পরিমাণ মুহূর্তে মুহূর্তে বেড়ে উঠতে থাকল। রৌদ্রুপ মুখে যদিও কিছু প্রকাশ করতে ইচ্ছুক ছিল না, তবে খুব করে বলতে চায় তারা আসলে কেন এমন করছে। স্বাভাবিকভাবেই রৌদ্রুপ পরদিন সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এলো। কলিং বেল বাজাতে গিয়ে খেয়াল করল গেটের দরজা বাইরে থেকে বন্ধ। রৌদ্রুপের মাথায় এবার বাজ পড়ল। রৌদ্রুপ উন্মাদের মতো ঘরে প্রবেশ করল, কিন্তু তারাকে কোথাও খুঁজে পেল না। বুড়ো বাড়িতে সব আছে, কিন্তু শুধুমাত্র তারা নেই। তারা কোথাও রৌদ্রুপ নিজেও জানে না। রৌদ্রুপ পাগলের মতন এদিক থেকে ওদিক তারাকে খুঁজল। তারা বিন্দুমাত্র অস্তিত্বের সন্ধান নেই কোথাও। রৌদ্রুপ এবার কিছু ভেবে না পেয়ে ছাদের দিকে ছুটল। ছাদের দরজাটা বারবার বাড়ি খাচ্ছে বাতাসে। তারা এক পা করে ছাদের রেলিংয়ের ওপরে হাঁটছে। হঠাৎ তারা দুহাত আকাশের দিকে মেলে ধরল।
চোখ বন্ধ করে সামনের দিকে লাফ দিল। রৌদ্রুপ এক দৌড়ে ছুটে গিয়ে তারা হাত দুটো শক্ত করে ধরে নিজের দিকে টান দিল। তারা টাল সামলাতে না পেরে ছিটকে পড়ে গেল রৌদ্রুপের সামনেই। জোরে সরে মেঝেতে পড়ে গেল। রৌদ্রুপ রাগে তারার হাত ধরে মেঝে থেকে তাকে দাঁড় করালো। তারাকে কিছু বলার আগেই তারা হঠাৎ গভীর নিদ্রায় ঢলে পড়ল। রক্তের স্রোত বেয়ে চলেছে তারার মাথার একপাশ কেটে। রৌদ্রুপ দৌড়ে তারাকে নিয়ে নিচে নামল। তারার জ্ঞান নেই, সে এখন গভীর ঘুমে মগ্ন। তারা মাঝরাতে ঘুম থেকে উঠল। মাথার একপাশ প্রচণ্ড ব্যথা, মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। তারা বিরক্তি মাখা মুখ নিয়ে চোখ খুলতেই রৌদ্রুপের মুখশ্রী দেখতে পেল। রৌদ্রুপ দ্রুত তারার সামনে এসে বসল। তারার সামনে বসে ধীর কণ্ঠে বলল, সমস্যা কি তোমার? রোলিংয়ের উপরে হাঁটছিলে কেন? এমনি আমি দেখছিলাম, কি করে যে পড়ে গেলাম আমি জানি না। আপনাকে ধন্যবাদ, আপনি আমায় বাঁচিয়েছেন। রৌদ্রুপ তারার খুব কাছে এগিয়ে গেল। জোরালো নিঃশ্বাস ফেলে বলল, তোমার মনের মধ্যে কি চলছে সেটা জানি না আমি, তবে আমাকে এতটা বোকা ভেবো না। কাল তোমার গলের রশির দাগটা স্পষ্ট ফুটেছিল, তবুও তুমি আমি কোনো প্রশ্ন করিনি। ভেবেছিলাম আমি হয়তো সব কিছু সমাধান করতে পারবো, কিন্তু তুমি সেটা সময় দিলে কোথায়? আজকে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেললে। তোমার হালচাল দেখে কি আমি কিছু বুঝতে পারিনি? যদি আমার সাথে সংসার করার ইচ্ছে না থাকে তবে চলে যাও, তোমাকে আমি আটকে রাখিনি। তবুও নিজের জীবনটাকে এভাবে শেষ করো না। আমাকে ভালো লাগে না, আমাকে ভালো লাগে না। আমার সাথে সংসার করবে না, আমি মেনে নিলাম। তুমি চলে যাও, আমি দিয়ে আসবো তোমাকে। তারা আতঙ্কে মুখ গম্ভীর করে ফেলল। রৌদ্রুপের সামনে গিয়ে রৌদ্রুপের হাত দুটো মুঠো করে ধরে কাঁপা কাঁপা গলায় বলল, আমি যাব না কোথাও, দয়া করে আমায় কোথাও রেখে আসবে না। আমি আপনাকে কোনো বিরক্ত করব না, কিচ্ছু করব না, দয়া করে একটু দয়া করুন প্লিজ। রৌদ্রুপ এবার আরও রেগে গেল। তারার হাত নিজের হাত থেকে সরিয়ে দিয়ে বলল, তোমার যদি আমার সাথে এতই থাকার ইচ্ছে, তবে আত্মহত্যা কেন করতে গিয়েছিলে? আমি তোমাকে অনেকবার বুঝতে চেষ্টা করেছি, বরাবরের মতো আমি ব্যর্থ হয়েছে। তোমাকে বিয়ের পর থেকে কষ্ট দিইনি, তোমার খেয়াল রেখেছে। তবুও তুমি আমার সাথে প্রতারণা করলে। তুমি একটা জঘন্য প্রতারক। আমার বিশ্বাসের এই মর্যাদা দিলে? তারা রৌদ্রুপের খুব কাছে গিয়ে দাঁড়ালো। রৌদ্রুপের গালে দুটো হাত রেখে বলল, বিশ্বাস করুন আর না করুন, আমি আপনার সাথে কোনো প্রতারণা করিনি। আমার জীবনটা একটা সুস্থ স্বাভাবিক মানুষের মতো না, তাই আমি চাই না এই জীবনটা রাখতে। জীবন থাকতেও যেখানে আমি রোজ জাহান্নামের আগুনে জ্বলি, সেই জীবন রেখে কি করব বলুন? রৌদ্রুপ তারার দিকে মলিনভাবে তাকালো। স্তব্ধ গলায় বলল, তুমি মরতে চাও এক চিলতে শান্তির জন্য? তুমি তো মরেও শান্তি পাবে না। ইসলামে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, যে ব্যক্তি আত্মহত্যা করবে সে জাহান্নামে যাবে। সারা জীবন জাহান্নামের আগুনে চলতে পারবে তুমি? এতটুকু মানসিক কষ্টে কাতর হয়ে মরতে চেয়েছ, তখন সে শারীরিক কষ্ট সহ্য করতে পারবে? রৌদ্রুপ কোনো উত্তর না পেয়ে রুম থেকে বেরিয়ে গেল। তারা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দেখল তার মাথায় সাদা ব্যান্ডেজ করা। মাথার ওপাশটা অস্বাভাবিকভাবে ফুলে গিয়েছে আর প্রচণ্ড ব্যথা। তারা ঘড়ির কাঁটার দিকে তাকালো। একটু পরেই সজরের আজান দেবে। পুরো রাতই পার হয়ে গেছে। তারা আলতোভাবে হেলান দিয়ে বিছানায় বসল। ফজরের আজান দিয়েছে সবে। রৌদ্রুপ রুমের দরজায় নক করল। তারা আলতোভাবে বলল, জি আসুন। রৌদ্রুপ ঘরে দুটো জায়নামাজ নিয়ে ঢুকল। জায়নামাজ তারার সামনে খাটের ওপরে রেখে বলল, আজকে যা করেছ এই কাজের ভবিষ্যতে কখনো করবে না। আজান দিয়েছে, অজু করে এসো, একসাথে নামাজ পড়বো। আজকের কর্মকাণ্ডের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ যদি চান তোমার জীবনে এমনিতেই শান্তি আসবে। যাও, অজু করে এসো। তারা অজু করে এসে রৌদ্রুপের সাথে জায়নামাজ বিছিয়ে মেঝেতে বসল। মোনাজাত শেষ করার সময় তারা ঝরঝর করে কেঁদে ফেলল। নামাজ শেষ করে তারা বারান্দায় গিয়ে বসল। চোখগুলো অসম্ভব রকমের ভেজা আর লাল। রৌদ্র বারান্দায় গিয়ে তারার পাশে বসল। গভীর মমতা নিয়ে তারাকে বলল, তুমি আত্মহত্যার মতো ভয়াবহ কাজটা কেন করতে চাচ্ছিলে? তোমার তো কিসের কষ্ট? কেন আমাকে বলো একবার। আমার জীবনের এই অপ্রীতিকর জিনিসগুলো আমি নিজেই মেনে নিতে পারি না, আপনাকে কিভাবে বলবো? রৌদ্রুপ তারার দিকে গভীর দৃষ্টিতে তাকালো। স্নেহার্দ্য কণ্ঠে বলল, তুমি বলতে না চাইলে আমি জোর করবো না। জোর করে কোনো কিছু করা আমি পছন্দ করি না। তুমি তোমার ইচ্ছেকে প্রাধান্য দিয়ে চলো। তোমার নিজের নেওয়া সিদ্ধান্তই তোমার জন্য সবচেয়ে বেস্ট। তবে হ্যাঁ, ভুল সিদ্ধান্ত কখনো নেবে না। চিন্তা ভাবনা করে কাজ করো। মনে রাখবে, তোমার জীবনকে ধ্বংস করার জন্য ভুল সিদ্ধান্ত এবং ভুল আবেগই যথেষ্ট। তারা রৌদ্রুপের দিকে হঠাৎ মায়াবী দৃষ্টিতে তাকালো।
রৌদ্রুপ চমকে উঠে বলল, এভাবে তাকাচ্ছ কেন আমার দিকে? আমি এত কিছু করলাম, আপনাকে কষ্ট দিলাম, আমি ভেবেছিলাম আপনি মারবেন আমায়। রৌদ্রুপ তারার দিকে তাকিয়ে আলতোভাবে হেসে ফেলল। তারা রৌদ্রুপের দিকে বিস্ময় দৃষ্টি নিক্ষেপ করল। রৌদ্রুপ হঠাৎ হাসি থামিয়ে বলল, কখনো তোমার উপরও রাগ থাকলে হয়তো তোমাকে দু কথা শোনাতে পারি, কিন্তু গায়ে হাত তোলার মতো ঘৃণিত কাজ আমি কখনোই করব না। কারণ তুমি একটা নারী। নারী হলো মায়ের জাত, আর মায়ের জাতের গায়ে কখনো হাত তোলা যায় না। তোমার বাবা মা তোমার জীবনের এই শুরুতে একটা বড় ভুল করে রেখেছেন। রৌদ্রুপ এটুকু বলেই তারার দিকে তাকালো। তারা উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল, কি ভুল? তুমি তো একটা চাঁদ, তোমার নাম তারা কেন রাখলো? তারা রৌদ্রুপের দিকে তাকাতেই হেসে ফেলল। হেসে বলল, চাঁদ আমি কখনো হতে পারবো না, সেই যোগ্যতা আমার নেই। আমার মনকাশে তুমি একমাত্র চাঁদ। তারা রৌদ্রুপের দিকে গভীর দৃষ্টি নিক্ষেপ করল। রৌদ্রুপ সেদিকে খেয়াল করল না। তারা রৌদ্রুপের দৃষ্টি বরাবর তাকালো। রৌদ্রুপ আকাশের দিকে তাকিয়ে রয়েছে। আকাশে খুব সুন্দর একটা গোলাকার চাঁদ। তারা চাঁদের দিকে তাকাতেই তারার চোখ পানিতে ভরে গেল। তারা খুব সতর্কতার সঙ্গে চোখের পানি আড়াল করল। রৌদ্রুপ তারার হাত দুটো হঠাৎ শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরল। তারার চোখ বরাবর তাকিয়ে বলল, বলো না একটা বার, কি হয়েছে? অনেক কিছু। তারা রৌদ্রুপের দিকে তাকিয়ে বেশ জোরে জোরে কয়েকটা শ্বাস নিল। চাঁদের দিকে তাকিয়ে বলল, আমি কোনো সুস্থ স্বাভাবিক জীবনে বড় হইনি। আমার জীবনটাই কেমন যেন অদ্ভুত, কেমন ওলট পালট। একুল খুঁজে পাই তো ওকুল খুঁজে পাই না। আপনার সঙ্গে আমার বিয়েটাও হঠাৎ হঠাৎ করেই ঠিক হয়েছে। আপনাকে সেই সময় বিয়ে না করলে জীবনে আরও অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হতাম আমি। আমার মা মারা গেছেন আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন। তারপর আমার দেখভাল করার জন্য বাসায় আয়া ছিল। উনি হঠাৎ মারা যাওয়াতে আমার দেখাশোনা করার জন্য আর কেউই ছিল না। তারপরেই আমার ফুপিরা আমার জন্য আপনাকে ঠিক করে। তারপর দেখা, আর এরপর বিয়ে। আমি এসব জানি আগে থেকে। আমার তোমাকে পছন্দ করারই একটাই কারণ ছিল, আমি তোমাকে কোনো অনিশ্চিত জীবন দিতে চাই না। তোমাকে একটা ভালো জীবন উপহার দেওয়ার জন্যই তোমাকে বিয়ে করেছিলাম। তোমার জীবনে আমি আর তোমার বাবা ছাড়া আর কেউ নেই। বাবার কথা শুনেই তারা তাচ্ছিল্যকরভাবে হাসল। হেসে বলল, বাবার কথা বাদ দিন, আপনি ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই রুদ্র। আমার বাবা আমার জীবনের অতি ঘৃণিত একটা অধ্যায়। আমার তাকে বাবা বলতেও ঘৃণা হয়। বাবার প্রতি তোমার এত কিসের রাগ, এত কিসের ক্ষোভ? আমাদের বিয়েতেও ওনাকে দেখলাম না। ভালো হয়েছে আসেননি। পবিত্র একটা দিনে অমন অপবিত্র নষ্ট মন মানসিকতার একটা মানুষের দেখা আমি পাইনি। এটা আমার সৌভাগ্য। রৌদ্রুপ চমকে উঠে তারাকে দেখল। তারার এটা কেমন আচরণ? রৌদ্রুপ তারাকে কাঁ গলায় বলল, ঠিকভাবে কথা বলো তারা, উনি তোমার বাবা হন। আমার বাবা না, অমানুষ বলুন। আমার বাবা কখনোই ভালোবাসেনি আমায়, এমনকি আমার মাকেও না। শেষ অবস্থায় আমার মা পাগলের মতো হয়ে গিয়েছিলেন। আমি সবটা দেখেছি, তাই আমি জানি সবটা। রৌদ্রুপ তারার এহেন আচরণ দেখে বিস্মিত। এটা কি আদৌ তারা? তারা রৌদ্রুপের সামনে দাঁড়িয়ে বলল, রুদ্র, আগেই বলেছি, আর 5টা সাধারণ মানুষের মতো আমার জীবন না। আমার জীবন অন্ধকার ও অতীতে কলুষিত। আমি বহুবার ধর্ষিত হয়েছি। আমার শরীরে সেই বাজে স্পর্শগুলো এখনো লেগে আছে। আমার ঘৃণা হয় আমার শরীরের প্রতি। আমি মুক্তভাবে নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছি রুদ্র। প্রতিটা নিঃশ্বাস নেওয়ার সময় আমার এই বিষাক্ত অতীতের কথা মনে পড়ে। মাফ করবেন রুদ্র, আমি তার নাম বলতে পারছি না, কিন্তু আমার অতি আপনজনের কারণেই আজ আমার জীবনে এমন কালো একটা বিষ ছড়িয়ে গেছে। আমি শেষ হয়ে গেলাম রুদ্র, আমি শেষ হয়ে গেলাম। রৌদ্রুপের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তারা কি বলল এগুলো? তারার সঙ্গে এত ভয়ানক ঘটনা ঘটে গেছে? ছি! তারা কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ল। রৌদ্রুপ তারাকে গিয়ে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল। পৃথিবীর সবচেয়ে নিরাপদ আবাসস্থল আপনজন। এত করুণ ভয়াবহ কাজ কি কখনো কোনো কাছের মানুষ করতে পারে? তারা কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলল। ভেজা গলায় রৌদ্রুপকে বলল, শুধু একবার এই ঘটনা ঘটলে আমি হয়তো ভেবে নিতাম এটা আমার ভাগ্যের দোষ। এই ঘটনার যদি বারবার পুনরাবৃত্তি ঘটে, তবে এক্ষেত্রে আমি কি করব রুদ্র? আমাকে ধর্ষণ করেছেন আমার খুবই আপনজন, খুবই আপন। এমনটা কি আমি আশা করেছিলাম রুদ্র? আমি বলতে পারবো না আমি কত বছর যাবত রাতে ঘুমাই না। আমার বারংবার সেই ভয়ানক রাতগুলোর কথা চোখে ভেসে ওঠে। আমার হ্যালুসিনেশন হয়। আমার ওই লালসার লোলুপ বৃষ্টির কথা আমি আজও ভুলিনি। এটা কি বলা যায় বলুন? রৌদ্রুপ বাকশক্তি হারিয়ে ফেলেছে। কথা বলার মতো নিম্ন ক্ষমতাটুকু এখন রৌদ্রুপের মধ্যে নেই। তারা রৌদ্রুপের কাঁধে আলতোভাবে মাথা রেখে বলল, শুধু একবার না, ছোটবেলায় স্কুল বাস থেকে নামতে একটু দেরি করে ফেলতাম আমি।
ছোট মানুষ ছিলাম তো, এত কিছু বুঝতে পারতাম না। আমার নিষ্পাপতার সুযোগ নিত ওই হেল্পার আঙ্কেল, আমার গায়ে কীভাবে যেন হাত বোলাতেন। তখন বুঝতাম না, আমি এখন বুঝি। আমার খুব ঘৃণা হয় আমার শরীরটার প্রতি। কলঙ্কের অদৃশ্য দাগ ভয়াবহভাবে আমার শরীরে লেপটে গিয়েছে। বিজনেসে কাজে বাবা সবসময় বিদেশে থাকতেন, মা থাকাকালীনও খুব একটা আসতেন না, সবসময় টাকা পাঠিয়ে দিতেন। এইটুকুই ছিল ওনার দায়িত্ব। বড় ফুপি একদিন আমাকে দেখতে এলেন। বাবা তখন দেশের বাইরে, মা মারা গেছেন তখন 6 মাস হয়েছে। ফুপি আমাকে সঙ্গে করে নিয়ে গেলেন ওনার সাথে। আমিও ভেবেছিলাম ওনার সঙ্গে ওনার বাড়িতে কিছুদিন থাকলে হয়তো মনটা একটু হালকা হবে। হঠাৎ দুপুরবেলা সবাই যখন গভীর ঘুমে, বড় ফুপির ছেলে আমার রুমে এসে আমার হাত চেপে ধরলো। আমি বুঝতে পেরেছিলাম ওনার উদ্দেশ্য। ওনার সাথে অনেকটা সময় ধস্তাধস্তির পর রক্ষা পেয়েছিলাম সেবার। তারপর আর কখনো বড় ফুপির বাড়ি যায়নি। জানেন রুদ্র, আজ এই কথাগুলো আমার একটা বাইরের মানুষ করতো, আমি মেনে নিতাম, কিন্তু আমার সবচেয়ে আপন মানুষই আমার সাথে এখন ভয়ানক পৈশাচিক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। আমি এখন কোনো মানুষকে বিশ্বাস করতে পারি না। আমার প্রচন্ড ভয় হয়, প্রচন্ড। রৌদ্রুপ নিশ্চুপ ভঙ্গিকে মন দিয়ে সবটা শুনল। তারার সাথে আবার গভীর আলিঙ্গনে লিপ্ত হলো। তারার মাথায় সবচেয়ে গভীর এবং বিশুদ্ধতম চুমু এঁকে দিয়ে বলল, আসলে আমরা বলি বাইরের মানুষ থেকে সাবধান থাকতে, কিন্তু কিন্তু বর্তমান সমাজের প্রেক্ষাপট অনুযায়ী আমাদের উচিত আপন মানুষদের থেকে দূরে থাকা। কারণ তোমার ক্ষতি তোমার আপন মানুষরা বেশি করবে। বাইরের মানুষের কথা তো বাদই দিলাম। আচ্ছা, আমি কি দোষ করেছিলাম রুদ্র? আমার গায়ে এত কলঙ্কের ছোঁয়া কেন লাগলো? তুমি তো আমার চাঁদ, চাঁদের গায়ে কখনো কলঙ্ক থাকবে না। এ কি হয় বলো? রৌদ্রুপ প্রত্যুত্তরে কিছু বলার মতন ভাষা খুঁজে পেল না। মাথা নিচু করে কেঁদে ফেলল। রৌদ্রুপ তারার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মাথা নিচু করবে অপরাধীরা। তুমি কি অপরাধী নাকি? সবসময় মাথা উঁচু করে রাখবে। উপরে মহান আল্লাহ তাআলা আছেন, তিনি ব্যতীত কারোর সামনে মাথা নত করবে না, খুব আপনজনদের কাছেও না। আপনি কি আমায় ঘৃণা করেন রুদ্র? আপনি আমার স্বামী। আপনার আগে আপনার স্ত্রীকে পরপুরুষ ছুঁয়েছে। আপনিও কি সবার মতো আমায় অপছন্দ করবেন? আমার দিকে ঘৃণ্য দৃষ্টিতে তাকাবেন আপনি? কখনোই না। যা হয়েছে সেসবের কোথাও কি তোমার হাত ছিল? আমি ঘৃণা করি, এটা সত্যি। তবে তোমাকে নয়, বরং তাদেরকে যারা তোমার অনুমতি ব্যতীত তোমার গায়ে হাত দিয়েছে। তোমার প্রতি আমার শ্রদ্ধার সম্মান কখনোই কমবে না। তুমি আমাকে কথা দাও, কখনো আত্মহরণের চেষ্টা করবে না। তারা নির্বাক হয়ে নিচের দিকে তাকিয়ে রইল। রৌদ্রুপ আবার বলল, তারা, তুমি চাইলে আমি তোমার সঙ্গে হওয়া অন্যায়গুলোর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে চাই। তুমি যদি চাও। তারা আর কিছু বলার সুযোগ দিল না রৌদ্রুপকে। সরদনে বলল, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আমার খুব কাছের মানুষগুলোই। এমনিতেই ভেঙে পড়েছি আমি। আর কত দেবেন কষ্ট আমায়? আমি এইসব কিছুই চাই না। আমি শান্তি চাই, শান্তি। শান্তি জিনিসটার খুব অভাব আমার জীবনে। একটু শান্তি চাই শুধু। তারা শব্দ করে কেঁদে ফেলল। এই কষ্ট কাকে বলবে? আপন মানুষের দ্বারা কেন এত ভয়াবহতার শিকার হলো সে? বিশ্বাস করার কি এটাই পরিণাম? তারা আবার রৌদ্রুপের দিকে তাকিয়ে বলল। রৌদ্রুপ তারার দিকে আর চোখে তাকিয়ে বলল, কোনো মানুষ কি এত সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় বলুন? আমিও যেতে চাই না, কিন্তু কি করব বলুন? আমি এই পৃথিবীর মানুষদের ভয়াবহ রূপ দেখে তো ক্লান্ত। পৃথিবীটা খুব ভালো, কিন্তু এই পৃথিবীর মানুষগুলো ভালো না। আমার বেঁচে থাকার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই। আমার বেঁচে থাকার মতো কোনো কারণও নেই। তোমার বেঁচে থাকার খুব সুন্দর কিছু কারণ আছে, তুমি খুঁজে বের করতে না পারলেও আমি পেরেছি। এবার দেখো, এই পৃথিবী, এই দুনিয়া কত রঙিন। এতদিন তুমি অন্ধকার জগতে ছিলে। আমি কথা দিলাম, আমি তোমার জন্য রঙিন একটা জগৎ বানাবো। সে জগতে তুমি ব্যতীত তুমি আর কাউকে খুঁজে পাবে না। সকালবেলা রৌদ্রুপ ঘুমে ঢুলতে ঢুলতেই অফিসে চলে গেল। কালকে রাতের ঘটনার পর তারা কিংবা রৌদ্রুপ কেউই আর ঘুমাতে পারেনি। রৌদ্রুপ বাড়ি থেকে বেরোনোর পর তারা সারাদিন একাই বাড়িতে থাকে। টোনাটনির সংসার, তাই রান্নাবান্না কাজকর্ম তেমন একটা থাকে না। বিকেলের দিকে রৌদ্রুপের মা রুবি তারাকে ফোন দিলেন, কেমন আছে না আছে, কোনো সমস্যা হচ্ছে কিনা সব কিছুর খোঁজ নিলেন। তারাকে রুবিকে জানালো তার কোনো সমস্যা হচ্ছে না, সবকিছু ঠিকঠাকই চলছে। রুবি তারার মুখে এসব শুনে খুশি হলেন। বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে বেশ গল্প হলো। তারপর রুবি ফোন রেখে দিলেন। তারাও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। রাতে রৌদ্রুপ অফিস থেকে বাড়ি ফিরে এলো, হাতে লাল টকটকে গোলাপের তোড়া। রৌদ্রুপ তারার সামনে গোলাপের তোড়াটাকে পানিতে ভিজিয়ে রাখল। এতে ফুল বেশি সময় তরতাজা থাকে।
তারা গোলাপের তোড়াটা দেখে হালকা করে হাসল। রৌদ্রুপ গোলাপের তোড়া থেকে একটা গোলাপ নিয়ে তারার দিকে এগিয়ে দিল। তারা গোলাপটা রৌদ্রুপের কাছ থেকে নেওয়ার জন্য একবার হাত বাড়ালো, কিন্তু অজানা কারণে হাতটা আবার সরিয়ে নিল। রৌদ্রুপ কিছু বুঝতে না পেরে তারার দিকে তাকালো। তারা রৌদ্রুপের দিক থেকে চোখ ফিরিয়ে নিল। রৌদ্রুপ তারার দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, ফুল পছন্দ না তোমার? খুব পছন্দ। রৌদ্রুপ উৎসুক দৃষ্টিতে তারার দিকে ফুলটা এগিয়ে দিয়ে বলল, তুমি নিচ্ছ না কেন এটা? ফুল হলো পবিত্রতার প্রতীক। আমার মতো অপবিত্র মানুষের হাতে ফুল মানায়? রৌদ্রুপ পুনরায় ফুলটা আগের স্থানে রেখে দিল। ফুলের তোড়া হাতে নিয়ে ধীর পায়ে তারার সামনে থেকে চলে গেল। তারা বিছানায় ক্লান্তি মাখা শরীর নিয়ে আবার শুয়ে পড়ল। কিছুক্ষণ পর রৌদ্রুপ তারার সামনে গিয়ে আলতোভাবে বলল। তারা? তারা বিছানা থেকে চমকে উঠে দাঁড়ালো। রৌদ্রুপ একেবারে তারার সামনে দাঁড়িয়ে আছে। তারা আচমকা রৌদ্রুপের আগমনে একটু বিস্মিত। রৌদ্রুপ তারার বিস্ময়কে আরও কয়েক ধাপ উপরে নিয়ে গেল। তারার হাত ধরে টানতে টানতে ওয়াশরুমের সামনে নিয়ে এলো। এক বালতি পানি তারার গায়ে ঢেলে দিল। হঠাৎ এমন ঠান্ডা পানির স্পর্শ পেয়ে প্রচণ্ডভাবে চমকে গেল তারা। প্রশ্নসূচক দৃষ্টিতে রৌদ্রুপকে কিছু বলার আগেই রৌদ্রুপ সেই সুযোগটুকু তারাকে দিল না। তারা রৌদ্রুপকে এভাবে তাকাতে দেখে নিচের দিকে তাকালো। ওয়াশরুমের পুরো ফ্লোর জুড়ে গোলাপের পাপড়িতে ছেয়ে গেছে। তারা আঁতকে উঠে নিজের শরীরে হাত দিল। পুরো শরীর ভেজা। ভেজা গায়ে গোলাপের পাপড়িগুলো আঠার মতো আটকে রয়েছে। রৌদ্রুপ তারার দিকে তাকিয়ে হালকা হাসল। তারা রৌদ্রুপের দিকে তাকিয়ে বিস্মিত হল। রৌদ্রুপ তারার দিকে একটু এগিয়ে এসে তারার নেত্রদ্বয়ের দিকে স্থির চিত্তে তাকিয়ে বলল, ফুল পবিত্রতার প্রতীক। ফুলের পাপড়ি মিশ্রিত পানিও তাহলে পবিত্র পানি। তুমি শরীর পবিত্র পানি ছুঁয়েছে তারা। নিজেকে আর কখনো অপবিত্র দাবি করো না। ফুল যেমন পবিত্র, তুমি আমার নিকট ফুলের মতো পবিত্র। রৌদ্রুপ আর 1 মিনিটও দাঁড়ালো না। ওয়াশরুম থেকে বেরিয়ে গেল তারার চোখের সামনেই। তারা এক চক্ষু জল নিয়ে অবস্থান করছে সেখানে। রৌদ্রুপ আর 1টা মিনিট সেখানে দাঁড়ালে হয়তো তারার জল ভর্তি চোখটা দেখতে পেত। পুরো শরীর আজ পবিত্র তারার। পবিত্র নারী সে, পুরোই পবিত্র। আজ অফ ডে, তাই রৌদ্রুপের অফিস নেই আজকে। সকালবেলা রৌদ্রুপ ওয়াশরুমের সামনে বেশ দৌড়াদৌড়ি করতে লাগলো। তারা রৌদ্রুপের এহেন কাণ্ড দেখে জিজ্ঞাসা করল, কি হয়েছে? ওয়াশরুমের লাইনে গোলাপের পাপড়ি পড়ে পুরো ওয়াশরুম জ্যাম হয়ে আছে, সেগুলোকে পরিষ্কার করব। রৌদ্রুপ ব্যস্ত ভঙ্গিতে চলে যাওয়ার জন্য হাঁটা ধরতেই তারা অট্টহাসিতে ফেটে পড়ল। আহ, কাল বেচারা কত শখ করে গোলাপের পাপড়ি নিয়ে কত আহ্লাদ করল, আজ সেগুলোকে আবার নিজেরই পরিষ্কার করতে হচ্ছে। রৌদ্রুপ হাসির শব্দ শুনে পেছনে চমকে তাকালো। তারা জোরে জোরে ঘর কাঁপিয়ে হাসছে। রৌদ্রুপ হাসোজ্জ্বল তারার দিকে একবার তাকিয়ে আবার সামনের দিকে হাঁটা শুরু করল। শুধু ভিড় করে অস্পষ্ট স্বরে বলল, তোমার এই মোহনীয় হাসি অমলিন থাকুক তারা। রৌদ্রুপ একেবারে গোসল করেই বাইরে এলো। তারার সামনে গিয়ে মাথা মুছতে মুছতে বলল, মায়ের সঙ্গে এর মধ্যে আর কথা হয়নি তোমার? হয়েছিল কালকে, বেশ কিছুদিন কথা বলেছিলাম আমরা। তারা আবার নিজের কাজে মনোযোগ দিল। রৌদ্রুপ বিছানায় বসে তারা বাঁ পাশে বালিশে মাথা রেখে শুয়ে পড়ল। তারা রৌদ্রুপের দিকে তাকিয়ে বলল, আপনার এত সুন্দর পরিবার রেখে আপনি এখানে একা একা পড়ে থাকেন। আপনি একটা বোকা মানুষ। আমি হলে এমন বোকামো কখনোই করতাম না। আমারও ভালো লাগে না, কিন্তু কি আর করার আছে, থাকতে হয় কাজের জন্য। অনেক কাজই আমাদের করতে ভালো লাগে না, কিন্তু জীবন চলার পথে একটা না একটা সময় সেগুলো আমাদের করতেই হয়। তারা আর কথা বলল না। তারা সাড়া না পেয়ে রৌদ্রুপও চুপ হয়ে গেল। তারা কিছুক্ষণ চুপচাপ থাকার পর রৌদ্রুপের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনাকে একটা প্রশ্ন করব? যত ইচ্ছা করো। আপনি তো চাইলেই ঢাকার একটা মেয়েকে বিয়ে করতে পারতেন। জব করেন আপনি, সেই সূত্রে আপনার তো চেনা জানা আছেই। আপনি আপনার মায়ের পছন্দে কেন বিয়ে করলেন? মা আমাকে বেশ কিছুদিন যাবতই বিয়ের জন্য জ্বালাতন করছিল। আমার না বলার কারণ কিংবা সুযোগ কিছুই ছিল না। পর অনেকগুলো মেয়ের ছবি দিয়ে বলেছিল কাকে ভালো লাগে। আমার এত পছন্দ অপছন্দ দিয়ে কাজ ছিল না। আমি মাকে বলেছিলাম, মা তোমার কাকে পছন্দ? মা তোমার কথা বলল, তোমাকে দেখাশোনা করার জন্য কোনো লোক নেই। তাই আমারও মনে হলো তোমাকে বিয়ে করলে তোমারও খেয়াল রাখতে পারবো, মায়ের কথাও রাখা হবে। সেটা ভেবেই হ্যাঁ বলে দিয়েছিলাম। তারা মনোযোগ সহকারে রৌদ্রুপের কথা শুনল। আঙুল নাড়িয়ে নাড়িয়ে কথা বলে রৌদ্রুপ।
কথাবার্তার ধরন খুব শালীন, প্রত্যেকটা কথা খুব যুক্তি দিয়ে বলেন, মাথার মগজে আটকে থাকে কথাগুলো। রৌদ্রুপ কাজ শেষ করে চুলায় রান্না বসালো। ছুটির দিনে সবাই কম বেশি ভালোমন্দ রান্না করে খেতে পছন্দ করে। রৌদ্রুপ বিরিয়ানি রান্না করল, বাসার নিচের দোকান থেকে কোক আনলো। টেবিলে খাবার সাজিয়ে রাখার দেখল তারা সবজি কেটে সালাদ বানিয়েছে। রৌদ্রুপ তারার অগোচরে মিটমিট করে হাসল। বিরিয়ানির সাথে সালাদের কথা বেমালুম ভুলে গেছে সে। তারা প্লেট বাকি ধুয়ে খেতে বসল রৌদ্রুপের সঙ্গে। রৌদ্রুপ কচ করে শশায় কামড় দিয়ে বলল, গুণবতী হয়ে যাচ্ছ দিন দিন, কাজকর্ম শিখে যাচ্ছ দেখে। তারা রৌদ্রুপের কথায় মৃদু হাসল। প্লেটে বিরিয়ানি তুলে নিয়ে বলল, এসব টুকটাক কাজ আমি পারি, শুধু ওসব রান্নাবান্নাই আমার দ্বারা হয় না। শিখে যাবে সব আস্তে আস্তে, প্রথম প্রথম ওরকম হয় একটু একটু। তারা খাওয়া দাওয়া শেষ করে টেবিল মুছে পরিষ্কার করল। রৌদ্রুপ থালা বাসন সব ধুয়ে ফেলেছে, তাই তারা টেবিল পরিষ্কার করছে। কিছু না কিছু কাজ তো করতেই হবে, না হলে ঘরের সব কাজই বলা যায় রৌদ্রুপ নিজেই করে। বাসার ভেতরে সব জানতা গুণী ব্যক্তি হচ্ছে রৌদ্রুপ। সব কাজেই কম বেশি পটু সে। অতিরিক্ত দক্ষতার সাথে ঘরের সব কাজ করে সে। তারা কাজকর্ম তেমন একটা পারে না, আস্তে আস্তে সব কিছু শিখছে। এতে অবশ্য রৌদ্রুপের কোনো অসুবিধে নেই। শিখতে শিখতে একসময় তারাও সব পারবে। মানুষ চেষ্টা করলে পারে না এমন কোনো কাজ নেই। রৌদ্রুপ সন্ধ্যাবেলায় ছাদে গেল। তারা ছাদের রেলিং ধরে বাইরে তাকিয়ে আছে। রৌদ্রুপ তারার দৃষ্টিকোণের দিকে তাকালো। তারার দৃষ্টি গিয়ে থেমেছে ওই সুবিশাল চাঁদের দিকে। রৌদ্রুপ জোরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, কিছুটা আক্ষেপের স্বরে বলল, তুমি যেভাবে ওই নীলাকাশ আর চাঁদকে আপন করেছ, সেভাবে যদি আমি একটু আপন করতে। রৌদ্রুপ হেসে তারার দিকে এগিয়ে গেল। মুখে হাসির রেখা টেনে পেছন থেকে বলল। তারা পেছন ভিড়ে রৌদ্রুপের দিকে চমকে তাকালো। রৌদ্রুপের এত সুন্দর হাসি উপেক্ষা করতে না পেরে নিজেও হেসে ফেলল। রৌদ্রুপ আস্তে আস্তে তারার দিকে এগিয়ে যেতে যেতে বলল, আমি ভেবেছিলাম আজকে আবার আমাকে দেখে লাফ দেবে রেলিং থেকে। তোমাকে নিচে খুঁজে না পেয়ে আমি দৌড়ে উপরে চলে এসেছি। এ দেখো, আমার হাত পা এখনো কাঁপছে। তারা শব্দ করে হেসে ফেলল। হেসে বলল, নাড়া বেলতলায় একবারই যায়। রৌদ্রুপ তারার দিকে মুচকি হেসে তাকালো। রৌদ্রুপ নির্লিপ্ত ভঙ্গিতে তারাকে বলল, কি ভাবছিল এতক্ষণ? আমি ওপরে আসলাম, একটা বার টেরও পেলে না? তারা মলিন হাসল। রৌদ্রুপের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার মতো একটা মেয়ে আর কি ভাববে বলুন, পুরোনো দিনের কথাই ভাবছিলাম। তারার নেত্রযুগল মুহূর্তেই চিকচিক করে উঠল। জলে টাইটুম্বুর অবস্থা, এখনই হয়তো নিজে গুড়িয়ে পড়বে কয়েক ফোঁটা জল। তারা রৌদ্রুপের সামনে মাথা নিচু করে বলল, আমি ভেঙে পড়েছি রৌদ্রুপ, ভেঙে পড়েছি আমি। রৌদ্রুপ একটু একটু করে তারার সন্নিকটে এসে দাঁড়ালো। তারার দুগালে হাত রেখে নিবিড় দৃষ্টিতে বলল, একটা মানুষের জীবনে অনেক কিছু হবে, অনেক কিছু হারাতে হবে, আবার অনেক কিছু তুমি পাবে, কিন্তু কখনো ভেঙে পড়ো না জীবনে। তুমি যদি ভেঙে পড়ো তাহলে তোমার সফলতাও ভেঙে পড়বে। আমি পারছি না রৌদ্রুপ, বারবার ভেঙে পড়ছি আমি। নিজেকে নতুন করে গড়ে তোলার মতো সাহস কিংবা শক্তি কোনোটাই নেই আমার। যতবার নিজেকে গড়ার চেষ্টা করি ততবার ভেঙে পড়ি আমি। কেউ তোমাকে একবার ভাঙার আগে নিজেকে 10 বার করে নাও। নিজের দুর্বলতাকে নিজের শক্তি হিসেবে জমিয়ে রাখো। তোমাকে কখনো কেউ ভাঙতে পারবে না। তারা মনে রাখবে, তোমার প্রতিদ্বন্দ্বী শুধুই তুমি, কেউ তোমাকে হারাতে পারবে না, কেউ না। তারার চোখ থেকে নিভৃতে অশ্রুকণা গড়িয়ে পড়ল। মানসিকভাবে এতটা সাহস কেউ আগে তাকে দেয়নি। মনের গহীনে থাকা আরেকটি সাহসী সত্তা জেগে উঠল তারার। চোখ মুছে নিজের ভেতরের সাহসী সত্তাটাকে স্বাগতম জানালো তারা। সত্যি, মানুষ চাইলে কি না পারে। রৌদ্রুপ ছাদ থেকে নেমে নিচের রুমে গিয়ে রং তুলি নিয়ে বসল। চাকরি বাকর সহ সাংসারিক ঝামেলায় আঁকাআঁকির ব্যাপারটা মাথা থেকে পুরো বিগড়ে গেছে। অনেক দিনই রং তুলি নিয়ে বসা হয় না। রৌদ্রুপ তুলিতে একটু রং নিয়ে কাগজে ছোঁয়ালো। তারা ছাদ থেকে নেমে সেই মুহূর্তে ঘরে প্রবেশ করলো। রৌদ্রুপকে রং তুলি নিয়ে বসতে দেখে রৌদ্রুপের সামনে এগিয়ে গিয়ে বসল। হাতের মধ্যে থুতনি ঠেকিয়ে রৌদ্রুপকে উদ্দেশ্য করে বলল, কি করছেন? রৌদ্রুপ রঙের তুলিটা পানি ভেজাতে ভেজাতে নির্লিপ্ত গলায় বলল, ছবি আঁকছে। তারা রৌদ্রুপকে আর কোনো প্রশ্ন করল না। কিছুক্ষণ মন দিয়ে রৌদ্রুপের ছবি আঁকা দেখল। রৌদ্রুপের দেখা দেখি তারা একটা রঙের তুলি পানিতে ভেজিয়ে রং নিয়ে সাদা একটা কাগজে আঁকতে শুরু করলো। আঁকা বলা যায় না ঠিক সেটাকে, তারা শুধু কাগজের ওপর আলতোভাবে রং ছোঁয়াচ্ছে।
তারা রৌদ্রূপের দিকে তাকিয়ে হঠাৎ মিটমিট করে হাসতে শুরু করলো। রৌদ্রূপ ছবি আঁকায় ব্যস্ত, তাই তারার হাসি কিংবা তারার কর্মকাণ্ড কিছুই খেয়াল করল না। বেশ কিছুক্ষণ কাগজের উপর তুলি ঘুরিয়ে কাগজটা মুড়িয়ে নিচে ফেলে দিল তারা। এসব ছবি টবি আঁকা তার দ্বারা সম্ভব নয়। তারা সবকটা রঙের কৌটা থেকে একটু একটু করে রং নিল। আঙুল সহ হাতের তালুতে একটু সবকটা রং একটু একটু করে লাগালো। রৌদ্রূপের খাতা থেকে আলতোভাবে আরেকটা কাগজ ছিঁড়ে নিল। এরপর কাগজটা সোজোভাবে রেখে জোরে হাতটা কাগজের ওপরে রেখে একটা চাপ দিল। কাগজটা নিজের দিকে ঘুরিয়ে তারা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। কয়েক রঙের সংমিশ্রণে হাতের তালুর ছাপ বসে গেছে কাগজটায়। কি সুন্দর! রৌদ্রূপ অন্য একটা রঙের তুলি নিতে পাশ ফিরতেই তারার দিকে চোখ গেল। তারা কি যেন একটা নিয়ে খুব ব্যস্ত। রৌদ্রূপ নিজের কাজ শেষ না করেই সেখান থেকে উঠে দাঁড়ালো। তারার দিকে অগ্রসর হতেই খেয়াল করলো তারার কর্মকাণ্ড। সাদা কাগজের মধ্যে কয়েকটা রঙের মিশ্রণ করে হাতের ছাপ বসিয়েছে তারা। রৌদ্রূপ তারার দিকে তাকিয়ে হঠাৎ হেসে উঠল। তারা পিলে চমকে উঠে রৌদ্রূপের দিকে তাকালো। রৌদ্রূপ তারার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলো। নিজেও হাতে বেশ কয়েকটা রং একটু একটু করে মাখিয়ে সেই কাগজে হাতের ছাপ বসালো। তারা এতক্ষণ কৌতূহলী দৃষ্টিতে রৌদ্রূপের দিকে তাকিয়েছিল। শেষের ঘটনাটুকুতে হেসে ফেলল। রৌদ্রূপ হঠাৎ তারার সামনে থেকে উঠে দাঁড়ালো। রং ভর্তি হাত নিয়ে ঘরের দিকে ছুটল। তারা তাকিয়ে রৌদ্রূপকে একবার দেখল। পরক্ষণে চোখ ফিরিয়ে রং মাখা দুটো হাতের ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। রৌদ্রূপ হাতে একটা কলম নিয়ে ফিরে এলো। টেবিলের সামনে দুপা ভেঙে বসলো। তারা সামনে থেকে কাগজটা সরিয়ে নিজের দিকে ঘোরালো। রং মাখা হাতের ছবিটার ঠিক নিচের দিকে লিখল রৌদ্রূপ আহসান এবং তারা ইমতিয়াজা। তারা বিস্মিত নয়নে রৌদ্রূপের লেখা দেখল। এক ফোঁটা জল যেন নিচে গড়িয়ে পড়ল। একটি হাতের ছাপের মূল্য এত! রৌদ্রূপ কাগজটা নিয়েই আবার উঠে দাঁড়ালো। তারা চোখের পানি মুছে স্বাভাবিক হয়ে বসলো। রৌদ্রূপ কাগজটা নিয়েই যেন কোথায় মিলিয়ে গেল। কে জানে কোথায় হারিয়েছে। তারা সঙ্গোপনে বারান্দায় গিয়ে হেলান দিয়ে দাঁড়ালো। এই চাঁদকে কখনোই সে ভুলবে না। সুখ দুঃখের একমাত্র সঙ্গী এই চাঁদ। কি আছে আর? পৃথিবীতে এত মানুষ, কিন্তু সুখ দুঃখের গল্প করার মতো মানুষের খুব অভাব। অবশ্য এখানেও মানুষেরই দোষ। একটা মানুষ তার প্রিয় কিংবা খুব আপন কারো সঙ্গ ছাড়া সুখ দুঃখের কথা বলে না। মানবজাতি কেমন যেন খুব অদ্ভুত। পৃথিবীর শ্রেষ্ঠ জীব বলেই হয়তো মানুষ এতটা অদ্ভুত আর রহস্যময়। তারা পাহাড় সম ভারী চোখ দুটো একবার বন্ধ করলো। তারপর আবার পিট পিট করে তাকালো। চোখ বন্ধ করলে এখন আর ছোটবেলার মতো রঙিন জল্পনা কল্পনাগুলো আর চোখে ভাসে না। শুধু ভাসে কারো গভীর রাতের আত্মচিৎকার, কারো পৈশাচিক আচরণ মণ্ডলী। বারান্দার দরজায় ঠক ঠক শব্দ শুনে তারা কিছুটা নড়ে চড়ে উঠল। আলতো গলায় বলে উঠল, আসুন। রৌদ্রূপ চায়ের ট্রে নিয়ে বারান্দায় প্রবেশ করল। এই নিশুতি রাতে চা খাওয়ার একটা সঙ্গী হলে মন্দ হয় না। তারা ঝাপসা চোখে চায়ের কাপগুলো দেখল। চোখ মুছে রৌদ্রূপের দিকে তাকিয়ে হেসে বলল, এত গভীর রাতে চা কে খাবে? আমি। আর আরেক কাপ? রৌদ্রূপ কোনো দিকে তোয়াক্কা না করে বলল, আমি। তারা রৌদ্রূপের অঙ্গভঙ্গি দেখে মৃদু হাসল। রৌদ্রূপ মুচকি হেসে তারার দিকে চায়ের আরেকটা কাপ এগিয়ে দিল। তারা নিভৃতে চায়ের কাপটা রৌদ্রূপের হাত থেকে নিল। রৌদ্রূপ চায়ে চুমুক দিয়েই আহ বলে একটা আওয়াজ করল। চা জিনিসটা আসলেই শান্তি। শরীরের ক্লান্তি, ব্যথা, বেদনা সব দূর করে। তারা অসারতা এড়িয়ে চায়ের কাপে চুমুক দিল, তবে রৌদ্রূপের মতো আওয়াজ করল না মুখ দিয়ে। চায়ে চুমুক দিতেই তারার চোখ থেকে নিভৃতেই জল গড়িয়ে পড়ল। রৌদ্রূপ চায়ের কাপটা পাশে রেখে তারার সামনে এসে দাঁড়ালো। তারার নরম গালগুলোতে দুহাত ছুঁয়ে দিল। তারা অচিরেই বলে উঠল, রৌদ্রূপ, সৃষ্টিকর্তা কেন আমাকে এত দুঃখ দিলেন? খুব বেশি কি পাপ করে ফেলেছিলাম আমি? রৌদ্রূপ তাচ্ছিল্যতার সুরে হাসল। হেসে তারাকে বলল, সৃষ্টিকর্তা তোমার পরীক্ষা নিচ্ছেন, আর আমি এটাও জানি যে খুব শীঘ্রই খুব এই পরীক্ষাতে সফল হয়ে ফিরে আসবে। পরীক্ষার আগেই যেন আমার মৃত্যু হয় রৌদ্রূপ। এই ধ্বংসাত্মক পৃথিবীতে বেঁচে থাকতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি। তুমি চেষ্টা করছো বা বলেই বারবার হেরে যাচ্ছ। সকল সম্মানের ঊর্ধ্বে নারী জাতি। নারী জাতির অন্তর্ভুক্ত হয়ে তুমি এত সহজে হার মেনে নিচ্ছ। এভাবে হার মেনে লেজ গুটিয়ে পালিয়ে বেড়ানো কি তোমাকে মানায়? তারা মনে রেখো, তুমি সকলের আগে। তোমার তুলনা একমাত্র তুমি। তুমি অনন্য, তুমি সেরা। টেবিলের উপরে মেহেদির টিউবটা দেখে কিঞ্চিত বিস্মিত হলো তারা। রৌদ্রূপকে বিস্ময় মিশ্রিত কণ্ঠে বলল, এই মেহেদি আপনি এনেছেন? হ্যাঁ, কেন? তোমার মেহেদি পছন্দ না?
মেহেদি আমার খুব পছন্দ, তবে আমি জানি না কিভাবে মেহেদি পড়তে হয়। আপনি পারেন? ইয়ে আসলে না, আমি কখনো মেহেদি দিয়ে দেইনি কাউকে। আমার খুব হাত কাঁপে। ও, রৌদ্রুপ তারার মুখের দিকে তাকিয়ে বেশ হতাশ হলো। এত সুন্দর মুখটা সবসময় হাসিতে পরিপূর্ণ থাকবে, কেন যে সবসময় গুরুগম্ভীর বেশে থাকে তারা? রৌদ্রুপ মাথা খাটিয়ে একটা বুদ্ধি বের করলো। মেহেদির টিউব আর একটা কলম হাতে নিয়ে ঘরের দরজায় নক করলো। তারা দ্রুত উঠে রৌদ্রুপকে ঘরে প্রবেশ করার অনুমতি দিল। রৌদ্রুপ ঘরে ঢুকেই তারার হাতের উপরে কলম দিয়ে একটা ফুল আঁকলো। তার উপরে পাতা দিয়ে গোল গোল করে আরও ডিজাইন করলো। তারা রৌদ্রুপের কাণ্ড দেখে হতবিহ্বলের ন্যায় রৌদ্রুপের দিকে তাকিয়েছিল। কলম দিয়ে হাতে কি করছে এগুলো? দীর্ঘ প্রচেষ্টার পর রৌদ্রুপ তারার হাতে একটা ডিজাইন করলো। এরপর মেহেদির টিউবটা তারার হাতে দিয়ে বলল, আমার কলম দিয়ে আঁকা ডিজাইনটা উপরে তুমি শুধু মেহেদি বসিয়ে দাও, আর কিছু লাগবে না, দেখবে এতেই হয়ে যাবে। তারা হতবাক হয়ে রৌদ্রুপের দিকে তাকালো। এত বুদ্ধি মাথায়! রৌদ্রুপ তারার এখন নির্বাক দৃষ্টিতে তাকানো দেখে হেসে ফেলল। স্বাভাবিক কণ্ঠে তারাকে বলল, চেষ্টা করলে সবকিছু নিজের আয়ত্তে আনা সম্ভব। সবসময় সবকিছু পারতে হবে, জানতে হবে, এমন কোনো কথা নেই। বুদ্ধি দিয়ে মাথা খাটিয়ে কিভাবে কাজটা উসুল করবে, এটাই হচ্ছে বড় কথা। রৌদ্রুপের কথা অনুযায়ী একটু একটু করে কলম দিয়ে আঁকা ডিজাইনের ওপরে মেহেদির টিউব দিয়ে মেহেদি বসালো তারা। অবিশ্বাস্য ব্যাপার হলো, কেউ দেখলে বুঝতেই পারবে না এটা আসলে কলমের আঁকার ওপরে মেহেদি বসানো। মেহেদি শুকিয়ে গিয়ে লাল বর্ণ ধারণ করেছে। তারা দৌড়ে গিয়ে রৌদ্রুপের কাছে গেল। হাতের এপিড ওপিড ঘুরিয়ে মেহেদি রাঙা হাতটা রৌদ্রুপের নিকট তুলে ধরল। রৌদ্রুপ গ্লানিমাখা দৃষ্টিতে তারার দিকে তাকালো। এত সুন্দর নিষ্পাপ নিরীহ একটা মেয়ে, কিন্তু তার জীবনটা বিষের চেয়েও বিষাক্ত আর ধারালো। রৌদ্রুপ টেবিলে খাবার খেতে খেতে তারাকে জিজ্ঞেস করল, তুমি এইচএসসি দিয়েছিলে? আমি যতদূর জানি এতদিনে তো রেজাল্ট দিয়েও দিয়েছে। তোমার রেজাল্ট কি ছিল? এ পাস। মরহুতেই রৌদ্রুপের গলায় যেন খাবার আটকে গেল। নির্বাক হয়ে তারাকে বলল, এত ভালো স্টুডেন্ট তুমি? আমি তো এ প্লাসের ধারে কাছেও ছিলাম না। আপনি তো জানেনই আমার জীবনটা আসলে কেমন। তেমন বন্ধু বান্ধব ছিল না আমার। ক্লাস শেষ করে সোজা বাড়ি চলে আসতাম। বাড়িতেও তেমন সঙ্গী সাথী ছিল না। একা একা থাকলেই ট্রমায় চলে যেতাম। তাই নিজেকে এক প্রকার ব্যস্ত রাখার জন্যই পড়াশোনা করতাম। খুব ভালো, খুব ভালো। আমার স্যার বলতেন পড়াশোনা করা হচ্ছে এক ধরনের নীরব প্রতিশোধ। তখন ছোট ছিলাম, এই কথার সারমর্ম বুঝতে পারিনি। বড় হয়ে বুঝতে পারলাম। যখন বুঝলাম তখনই পড়াশোনার প্রতি মনোযোগ বাড়িয়ে দিলাম। জীবনে সফল হতে গেলে পড়াশোনা করতেই হবে। যাই হোক, এবার কাজের কথা আসে। তোমার অতীতে কি হয়েছে না হয়েছে সেটা ভুলে যাও। তারা তোমার রেজাল্ট দিয়েছে, সামনে অ্যাডমিশন টেস্ট। বাসায় ভালো স্যার রাখবো, ভালো করে পড়াশোনা করবে, ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়াবোই আমি তোমাকে। তারা স্যার রাখার কথা শুনে কিছুটা ঘাবড়ে গেল। কিছুটা কাপা কাপা গলায় বলল, স্যার বাসায় রাখতে হবে কেন? এখানে আশেপাশে কোথাও ভালো কোচিং নেই? আমাকে কোচিংয়ে ভর্তি করিয়ে দিন। বাসায় স্যার রাখলে ঝামেলা করার কি দরকার? রৌদ্রুপ তারার কথায় প্রথমে দ্বিমত করার কথা ভেবেছিল, তবে একবার তারার পরিস্থিতির দিকটা খেয়াল করল। এমন বাজে একটা পরিস্থিতিতে বড় হওয়ার পর বাইরের পুরুষকে ভয় পাওয়াটাই স্বাভাবিক। তাই রৌদ্রুপ তারার সিদ্ধান্তটাই গ্রহণ করল। কাল অফিস ছুটি হলে ভালো কোচিংয়ের সন্ধান করবে। রাতে ঘুমের ঘরে রৌদ্রুপ কারো গুঙানের আওয়াজ পেয়ে উঠে বসল। কিছুটা বিচলিত হয়ে তারার দিকে তাকালো। তারা ঘুমের ঘরে মুখ দিয়ে আওয়াজ করছে আর হাত ও পা প্রচণ্ড নাড়াচাড়া করছে। রৌদ্রুপ বুঝতে পারল তারা হয়তো কোনো দুঃস্বপ্ন দেখছে। রৌদ্রুপ আলতোভাবে তারার হাত ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তাকে ঘুম থেকে উঠানোর চেষ্টা করল। তারা দ্রুত ঘুম থেকে উঠে বসল। রৌদ্রুপের উৎকণ্ঠাযুক্ত চাহনি দেখে চুপ হয়ে গেল তারা। রৌদ্রুপ বিমর্ষ হয়ে তারাকে বলল, কি হয়েছে তারা? তারা একবার নিজের শরীরের দিকে তাকালো। শরীর ঘেমে একাকার, মনে হচ্ছে আগুন জ্বলছে শরীরে। তারা রৌদ্রুপের প্রশ্নে কোনো প্রত্যুত্তর করল না। কাপা কাপা গলায় বলল, পানি পানি, আমি পানি খাবো। রৌদ্রুপ দ্রুত বিছানা থেকে রান্নাঘর থেকে তারার জন্য পানি আনতে গেল। পানি নিয়ে ফিরে আসতেই তারা ভয়ে ভয়ে রৌদ্রুপের দিকে তাকালো। রৌদ্রুপ আরেক পা এগোতেই তারা চিৎকার করে উঠল। বেডের পাশে টি টেবিলটার উপর থেকে একটা কাচের শোপিস ছুঁড়ে মারল রৌদ্রুপের দিকে। রৌদ্রুপ একটা দূরে থাকায় রৌদ্রুপের গায়ে না লাগলেও পা বরাবর পৌঁছালো। তারা চিৎকার করে রৌদ্রুপকে উদ্দেশ্য করে বলল, তুই সামনে আসবি না আমার। তুই কেন আমাকে ভালোবাসলি না? মরে যা তুই, আমার সামনে আসবি না আর। রৌদ্রুপের কাছে এবার বিষয়টা সম্পূর্ণভাবে পরিষ্কার হলো। রৌদ্রুপ দ্রুত হেঁটে পাশের ঘরে চলে এলো। রৌদ্রুপ চিন্তিত হয়ে বেডে শক্ত হয়ে বসল।
তারার স্মৃতি এখনও ওই দৃশ্যগুলোর মাঝেই আটকে রয়েছে। তাই স্বপ্ন, কল্পনা, বাস্তব সব কিছুতে ওসবই ভেসে বেড়াচ্ছে। যেভাবেই হোক ওই বিষাক্ত স্মৃতিগুলোকে তারার মন, স্বপ্ন, কল্পনা সব কিছু থেকে মুছে ফেলতে হবে। রৌদ্রুপ খানিক বাদে তারার কাছে গেল। ফ্লোরে হাত পা গুটিয়ে ঘুমিয়ে পড়েছে তারা। রৌদ্রুপ আর টু শব্দও করল না, নিঃশব্দে সেই ঘর থেকে প্রস্থান করল। রান্নাঘরে গিয়ে 1 কাপ কফি বানিয়ে তাতে অধর ছুঁয়ে চুমুক দিল। মনে মনে হাজারো চিন্তামালার ছাপ, মনে উত্তরবিহীন হাজারো ধাঁধার সমীকরণ মেলানোর তাগিদ। ক্ষান্ত হয়ে রৌদ্রুপ বড় বড় শ্বাস ফেলল। ভয়ে ভয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করল রৌদ্রুপ। সেই সিদ্ধান্তের মোড়ে ছিল আপনজনকে বাঁচানোর দৃঢ় প্রচেষ্টা ও সংকল্প। ভোরবেলা অফিসের ম্যানেজারকে ফোন করে আজ ছুটি নিল রৌদ্রুপ। ম্যানেজার প্রথমে ছুটি দিতে অস্বীকার করেছিল, পর মুহূর্তেই রৌদ্রুপের আকুতির কাছে হার মেনে গেল ম্যানেজার। রৌদ্রুপ স্থির চিত্তে বারবার ভাবনার জগতে হারিয়ে যাচ্ছিল। তারা ঘুম থেকে উঠা অবধি তাকে অপেক্ষা করতে হবে। তারা নিজের এমন বিধ্বস্ত রূপ দেখলে আরও ভেঙে পড়বে। সে কারণ বশতই রৌদ্রুপ অফিসে ছুটির আবেদন করেছে। তাতে মাইনে থেকে টাকা কাটলে তবে কাটুক। একটি মানুষের জীবনের মূল্য সকল কিছুর ঊর্ধ্বে। টাকা, অর্থ, সম্পদ এক্ষেছে মূল্যহীন। তারা নিষ্প্রাণ ভঙ্গিতে হেলান দিয়ে বসে রয়েছে। রৌদ্রুপ তারার মানসিক অবস্থার বিপর্যয় সম্বন্ধে কিছুটা ধারণা করতে পারল। সবকিছু তারার অগোচরে রাখল। রাতে তারার করা আচরণগুলো হচ্ছে তার অবচেতন মনের ভ্রম। বাস্তব কল্পনার খেই হারিয়ে ফেলার কারণেই এমনটা হচ্ছে। তারার কল্পনা ও ভাবনার পরিমাণ অতি সীমিত। মানুষ সারাদিন যেসব বিষয় কিংবা বস্তু নিয়ে বেশি ধ্যান বা চিন্তায় মগ্ন থাকে, তখন তার স্বপ্ন কিংবা কল্পনার মূল বিষয়বস্তু হিসেবে সেটি বারংবার সন্নিকটে উপস্থিত হয়। রৌদ্রুপ নিয়ে ঠোঁট দুখানে হাসি মাখিয়ে তারাকে পেছন থেকে বলল,